লেবু পর্ব ৬। সকাল সকাল বাগানে পা রাখতেই একখণ্ড স্নিগ্ধতা এসে স্পর্শ করল সাবকাতকে। সাবা বাগানে দাঁড়িয়ে, তার হাতে পানির পাইপ নলে আটকে গাছগুলোতে পানি দিচ্ছে। সূর্যের আলো সরাসরি এসে পড়ছে তার মুখের ওপর, ঝলমল করছে তার মুখটা। সকালবেলা কখনো এই রূপে সাবাকে দেখেনি সাবকাত। রোজ রোজ ঘুম থেকে উঠেই অফিসের জন্য তৈরি হয়ে ঘর থেকে বের হয়, ব্রেকফাস্ট করেই ছোট অফিসের উদ্দেশ্যে। আজ তার মাঝে কোনো ব্যস্ততা নেই, পরনে সাধারণ ঢিলেঢালা সালোয়ার কামিজ, চুলগুলো এলোমেলো। নিজেকে সাবকাত দেখতে পারছে না ঠিকই, তবে সে নিশ্চিত তার চোখ দুটোতে ঘোর লেগে আছে। যে ঘর থেকে বের হওয়ার রাস্তা তার জানা নেই। সাভার থেকে মাত্র কয়েক মিটার দূরে দাঁড়িয়ে আছে সে। মেয়েটা ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখতে পাবে তাকে, দেখবে তার ঘোর লাগা দৃষ্টি। তাতেও কোনো ভ্রুক্ষেপ নেই সাবকাতের। সাবকাত ভেবে পায় না কি মনে করে এই মেয়েটার থেকে দূরে দূরে রয়েছে সে। বিয়েটা জোরপূর্বক হয়েছিল বলে, জীবনে সাবার আগমনের জন্য সে প্রস্তুত ছিল না বলে হতে পারে। তবে জীবনের যে পর্যায় পার করে বিচিত্র নাম না জানা এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে সাবকাত, যে পর্যায়ে ভালো লাগা ছাড়া আর কিছুই নেই। যান্ত্রিকতাময় এই জীবনটাই জুড়ে সাবকাত এর আগে প্রেমে পড়লেও প্রেম করেনি কখনো। কত জ্ঞান তার, দেশের কত বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান তার বুদ্ধিতে চলছে, অথচ মেয়েটাকে কি করে প্রেমের কথাটা বলবে সে বুঝতে পারছে না। তাও আবার মেয়েটা তারই বিয়ে করা বউ। ৭-৫ ভাবনা রেখে সাবকাত এগিয়ে গেল সাবার দিকে। এতক্ষণে তার উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো সাবা। গত রাতে তার মধ্যকার সেই অস্থিরতা এখন আর নেই, যথেষ্ট স্বাভাবিক সে। বরাবরের মতো তাকে দেখেই ভ্রু কুঁচকে ফেলল না সাবা, আবার এক চিলতে হাসিও ছুড়ে দিল না। স্বাভাবিক দৃষ্টিতে তাকালো তার দিকে। সাবকাতের মুখেও কোনো কথা নেই, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে সাবাকে, বোঝার চেষ্টা করছে তার ভেতরটা। কাল রাতের ছোট্ট ওই ঘটনায় না জানি কোন অদৃশ্য জাদুর শক্তি ছিল, যা দুটো মানুষের মাঝেই সৃষ্টি করেছে ভিন্নতার এক অনুভূতি। যে ভিন্নতার কোনো সংজ্ঞা নেই, তবুও সাবকাত মনে মনে টের পাচ্ছে মেয়েটাকে এতকাল যে দৃষ্টিকোণ থেকে দেখে এসেছে সে দৃষ্টিকোণ পাল্টে গেছে। সাবাও টের পাচ্ছে এই মানুষটার জন্যে এতকাল ধরে তার মনে যে রাগ আর বিরক্তি জমেছিল তা নিমিষেই অদৃশ্য হয়ে গেছে। সাবা নীরবতা ভঙ্গ করে সংযত গলায় বলল, আমার কাছে আপনার একটা থ্যাংক ইউ পাওনা আছে। সাবকাত সাবার দিকে এগিয়ে যেতে যেতে ভ্রু কুঁচকে বলল, থ্যাংক ইউ কেন? সাবা মলিন কণ্ঠে বলল, কাল রাতে আমাকে ওখান থেকে নিয়ে আসার জন্য। সাবকাত লক্ষ্য করল কথাটা বলার সঙ্গে সঙ্গে কেমন ফ্যাকাশে হয়ে উঠেছে মেয়েটার চোখ মুখ। ছোটখাটো একটা ধাক্কার মতো লাগলো সাবকাতের বুকের মাঝে। এমন সাবাকে তো সে দেখতে চায় না আর কখনো। কাল রাতে ভাগ্য জুটেছিল তার হাসির এক ঝলক দেখা। হেসে ওঠা সাবার প্রশস্ত ঠোঁট দুটো, দু গালে লাল আভা, চোখ দুটো চকচকে এক আলোর খেলা, সবটাই স্থায়ী হয়ে লেগে আছে বুকের মাঝে। চোখ বুজলেই এই দৃশ্যটা স্পষ্ট দেখতে পায় সাবকাত। কাল থেকে এখন পর্যন্ত একবার যে সেই দৃশ্য কল্পনায় দেখে আসছে তার কোনো হিসাব নেই। যে মেয়েটার হাসি এতটা মোহনীয়, একটা ঘোর লাগানো, তার তো উচিত সর্বক্ষণ ঠোঁটের সঙ্গে হাসি জুড়ে রাখা। তার মুখটা কেন সর্বক্ষণ মলিন হয়ে থাকবে? সাবকাত দীর্ঘ নিঃশ্বাস গোপন করে বলল, কাল রাতের কথা আর মনে করতে হবে না। সাবা দুর্বল কণ্ঠে বলল, করছি না তো। সাবার চোখ দুটো আবারও ফিরে গেল গাছের দিকে, অন্যমনস্ক ভঙ্গিতে
পাইপটা হাতে নিয়ে গাছে পানি দিয়ে যাচ্ছে সে। এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইল সাবকাত। ভেতরে ভেতরে এক আকাশ সমান কষ্ট বয়ে বেড়াচ্ছে সে প্রতিনিয়ত। একে তো কষ্টগুলোর ভার অকল্পনীয়, তার উপরে কষ্টগুলো ভাগাভাগি করে নেওয়ার কোনো মানুষ তার নেই। সাবকাত হঠাৎ কি যেন মনে করে ডাকলো সাবা। সাবা তার দিকে চোখ তুলে তাকিয়ে বলল, হুম। সাবকাত ক্ষীণ নরম সুরে বলল, প্রত্যেকটা মানুষের জীবনের কষ্ট থাকে, এক একজনের কষ্ট এক এক রকম। তোমার কষ্টটা ভয়ঙ্কর, এই কষ্ট কখনোই মিটে যাবে না, হয়তো আজীবন থেকে যাবে তোমার সাথে। তবে এই কষ্ট নিয়েই বেঁচে থাকতে হবে। তুমি বারবার ভেঙে পড়লে। সব থেকে বেশি ডিসঅ্যাপয়েন্টেড কে হবে জানো? সাবা অবাক আগ্রহ নিয়ে বলল, কে? তোমার ভাইয়া। সে নিশ্চয়ই কখনো তোমাকে এভাবে দেখতে চায়নি। কয়েক মুহূর্তে চুপ করে রইল সাবা। আসলেই এভাবে কোনোদিন ভাবে দেখেনি সে। ভাইয়া তো সব সময় বলতো, তুই সব সময় হাসবি সাবা, তোর গোমরা মুখ দেখলে আমার গা জ্বলে যায়। মানুষটা না জানি কোথায় আছে, যেখানেই আছে সাবাকে দেখতে পাচ্ছে নির্ঘাত। তার ভেঙে পড়াটাও নিশ্চয়ই কাম্য নয় তার। আজও কি সাবার গম্ভীর মলিনতা মাখা মুখটা দেখে আহনাফের গা জ্বলে যায়? হয়তো যায়। কেন জানি আজ নিজেকে অনেকটা নির্ভার লাগছে সাবার। ভাইয়ার মৃত্যুর পর থেকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মনে হয় কেউ তার বুকে ভারী পাথর চেপে ধরেছে। সে পাথরটা শ্বাস নিতে দিচ্ছে না তাকে। কত মানুষ কতভাবে সান্ত্বনা দিয়েছে তাকে, কিছুতেই নেমে যায়নি পাথরটা। অথচ আজ বিরস কাঠিন্য ভরপুর এই মানুষটার সামান্য একটা কথাতেই যেন পাথরটা অদৃশ্য হয়ে গেল। সাবা চাপা কৌতূহল নিয়ে বলল, আপনি এত সুন্দর করে কথা বলতে শুরু করলেন কবে থেকে? সাবকাত নির্বিকার ভঙ্গিতে বলল, অনেক আগে থেকেই। তাহলে আমি টের পেলাম না কেন? ঝগড়া ছাড়া আর কোনো কথা বলেছ আমার সাথে যে টের পাবে? খিলখিল করে হেসে উঠল সাবা। কয়েক সেকেন্ডের জন্য মাত্র, তবে এই কয়েক সেকেন্ডেই যথেষ্ট সাবকাত আলমকে ধ্বংস করে দেওয়ার জন্য। মনটা গত রাত থেকে দ্বিধায় ডুবেছিল, এই মুহূর্তে পাকাপোক্তভাবে নিশ্চিত হলো আসলেই সে প্রেমে পড়ে গেছে মেয়েটার। চিরকাল প্রেম নামক জিনিসটা যে তুচ্ছ মনে করে এসেছে, সময় অপচয়ের কারণ মনে করে এসেছে, সেই কিনা শেষমেশ এতটা তীব্রভাবে প্রেমের জালে বাঁধা পড়ল। তবুও আক্ষেপ নেই বিন্দুমাত্র। এবার আর কোনো ভুল মানুষের প্রেমে পড়েনি সে। নিজেকে সামলে রাখতে পারল না আর সাবকাত। সাবার হাসিটা তাকে এতটাই পথভ্রষ্ট করে ছাড়লো যে মৃদু ধমক দিয়ে সে বলল, এই মেয়ে, এত কম হাসো কেন তুমি? কোনো ধারণা আছে তোমার হাসিটা কত সুন্দর? এখন থেকে বেশি বেশি হাসবে আমার সামনে। ধমকে বিন্দুমাত্র দমে গেল না সাবা, উল্টো মজার ছলে বলল, আপনি এভাবে বলছেন যেন আমি আপনার গার্লফ্রেন্ড। আপনার সামনে বেশি বেশি হাসতে আমি বাধ্য। সাবকাত থতমত গলায় বলল, গার্লফ্রেন্ডরা কিসে বাধ্য অবাধ্য হয় জানি না, কিন্তু গার্লফ্রেন্ডের ওপরে যারা, তারা সব কিছুতেই বাধ্য। হঠাৎ লজ্জা পেয়ে সাবা দৃষ্টি সরিয়ে নিল অন্যদিকে। বাস্তবতাটাকে বিশ্বাস হচ্ছে না তার, যে মানুষটা কয়েকদিন আগেও তার কাছে ছিল পৃথিবীর সব থেকে বিরক্তিকর অসহ্যকর একজন, আজ তার সামনেই অবাধে হাসছে। লজ্জা পাচ্ছে সাবা। এসবের কিছুই সাবা ইচ্ছে করে করছে না, মন নিজের অজান্তেই করে বসছে। সাবকাতের আশেপাশে শান্তি লাগছে বড্ড। আচমকাই ছেলেটাকে খুব আপন মনে হচ্ছে বলেই কি এ শান্তি শান্তি অনুভূতির আনাগোনা। সাবা কি যেন মনে করে বলল, আজ আপনি আমাকে অফিসে ড্রপ করে দেবেন? সাবকাত ভ্রু উপরে তুলে বলল, সারা পথ ঝগড়া করার প্ল্যান আছে। আবারও হেসে উঠল সাবা। বহুদিন হলো
এমন কম সময়ের ব্যবধানে এতবার হাসেনি সাবা। হাসতে তো ভুলেই গিয়েছিলাম সে। ভাইয়ার চলে যাওয়ার পর থেকে মনে হতো হাসলেও অস্বস্তিতে ডুবে যাবে সে। তবে আজ কোনো প্রকার অস্বস্তি কাজ করছে না তার মাঝে। সাবা অফিসের জন্য তৈরি হয়ে নিচে নেমে আসতেই তার সামনে পড়ল শামা। শামা তাকে দেখতেই উৎফুল্ল গলায় বলল, ভাবি, আজ কিন্তু তোমার কোনো অজুহাত শুনবো না। সাবা বিভ্রান্ত গলায় বলল, আমি আবার কিসের অজুহাত দিলাম? সাবা বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বলল, সেদিন ক্রাইম নাইটের আসর বসাতে চাইলাম, তুমি রাজি হলে না। আজ কিন্তু রাজি না হলে চলবে না। আমি অরুণদিকেও আসতে বলেছি। সাবা অবাক গলায় বলল, তোমরা দুজনে দুজনে প্ল্যান করে ফেলবে? আমি তো কিছুই জানলাম না। অরুণও তো কিছু বলল না। শামা অভিমানী সুরে বলল, তোমাকে আগে ভাগে বললে একটা না একটা অজুহাত ঠিকই বের করতে। বললাম না? আজ কোনো অজুহাত শুনবো না। আমি আর অরুণদি মিলে সব প্ল্যান করে তাই লাস্ট মোমেন্টে জানাচ্ছি তোমাকে। সাবা আক্ষেপ জড়িত বিস্ময় নিয়ে বলল, বা আমার ফ্রেন্ড দেখি এখন আমার থেকে তোমারই বেশি। ক্রাইম নাইট ব্যাপারটা বেশ লাগে সাবার। শামা দেশ বিদেশের অপরাধ নিয়ে গল্প করে। সাবার অরুণ আগ্রহ নিয়ে শোনে। এমনিতেই অপরাধ ব্যাপারটায় তার আগ্রহের কমতি নেই। অপরাধ নিয়ে তাই যে কোনো ধরনের ঘাটাঘাটি তার ভালো লাগে। সাবকাত ড্রাইভ করছে বাংলার বাতাসের অফিসের উদ্দেশ্যে। সাবাকে ড্রপ করে যে যাবে তার চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান সিনেব্লাস্ট মিডিয়ার অফিসে। বেশ কয়েকদিন ধরে মনোযোগ দেওয়া হচ্ছে না এই ব্যবসাটাকে। গতকাল কোম্পানির অ্যানুয়াল রিপোর্টে সে কারণেই চমকে উঠেছে সাবকাত। সাবা প্যাসেঞ্জার সিটে বসে তাকিয়ে আছে জানালার বাইরে। সাবকাত তার চোখে তাকে দেখছে বারবার। কাল রাতে ঠিক এই সিটে বসেই গভীর ঘুমিয়ে তলিয়ে বসেছিল মেয়েটা। তার ঘুমন্ত মুখটায় যেন আস্ত একটা মায়ার রাজ্য। ইস, সাবা যদি এই মুহূর্তে আবার ঘুমিয়ে পড়তো, আবারও দেখা যেত তার ঘুমন্ত মুখটা, আবারও তার কয়েকটা কাছাকাছি দিয়ে গম্ভীরভাবে স্পর্শ করা যেত তাকে। না, দিন দিন লোভ বাড়িয়ে দিচ্ছে মেয়েটা। সাবকাত হঠাৎ নীরবতা ভঙ্গ করে বলল, সাবা। সাবা জানালার বাইরে থেকে দৃষ্টি ফিরিয়ে তার দিকে তাকিয়ে বলল, আই এম সরি। কেন? সাবকাত নির্দ্বিধায় নিঃসংকোচে নিজের ভুলটা স্বীকার করে বলল, শুরু থেকেই আমি তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করে আসছি। যদিও আমি যা যা করেছি সবটাই তোমার ভালোর জন্য করেছি, কিন্তু তার ধরনটা ভুল ছিল। আমার কারণেই আমাদের মধ্যে এতটা মিসআন্ডারস্ট্যান্ডিং। সাবা চোখ বড় বড় করে কয়েক মুহূর্তে তাকিয়ে রইল সাবকাতের দিকে। যে মানুষটার এত ইগো, সে কিনা নিজ থেকেই সরি সরি বলছে তাকে। এও অবিশ্বাসযোগ্য। সাবা বিস্ময়ে কাবি খেয়ে বলল, আমার না বিশ্বাস হচ্ছে না। সাবকাত ভ্রু কুঁচকে বলল, কি? আপনি কি সত্যিই আমাকে সরি বলছেন, নাকি আমি স্বপ্ন দেখছি? সাবকাত ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা নিয়ে বলল, তার মানে তুমি স্বপ্নেও আমাকে দেখো? প্রকাণ্ড মিটিং হল জুড়ে থমথমে হাওয়া বয়ে যাচ্ছে। মিটিংয়ের মধ্যমণি সাবকাত। সিনেমার প্রতি প্রবল আগ্রহ থেকেই সে প্রতিষ্ঠা করেছিল প্রযোজনা সংস্থা সিনেব্লাস্ট মিডিয়া। দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে একসময় একাই রাজত্ব করেছে সিনেব্লাস্ট। একের পর এক ব্যবসা সফল সিনেমা যুক্ত হতে থাকে তাদের তালিকায়। ইন্ডাস্ট্রির নামি দামি অভিনেতা, পরিচালক সবাই মুখিয়ে থাকা সিনেব্লাস্টের সঙ্গে কাজ করার জন্যে। ইদানিং আগের মতো সেই আগ্রহটা আর কাজ করে না সাবকাতের। কোম্পানির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছে যে বেশ কিছুদিন হলো। সাবকাত আগ্রহ হারিয়ে ফেলার পর থেকে সিনেব্লাস্টও যেন
হারাতে শুরু করে আগের সেই আধিপত্য। কোম্পানি থেকে বিশাল বাজেটের সিনেমা নির্মাণ হচ্ছে না, বড় বড় তারকারা তাদের সিনেমায় কাজ করছে না এমন তো না। দর্শক হলমুখী নয়, দর্শক তো ঠিক ওই হলে যাচ্ছে, নিয়মিত সিনেমা দেখছে। তাহলে এক সময়কার সফলতম প্রযোজনা প্রতিষ্ঠানের এই ভরাডুবির কারণ কি? সিনেব্লাস্টের কোনো কিছু নিয়েই সাবকাত আর মাথা ঘামায় না। তবে গতকাল কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট প্রকাশের পর আর ধরে রাখতে পারল না নিজেকে। এবার তার মাথা না ঘামালেই নয়, সাবকাতের সামনে থাকা ল্যাপটপে ভেসে উঠেছে পুরো রিপোর্টটা। কনফারেন্স টেবিলের একদম প্রথমেই বসে সাবকাত, তার দুদিকে কোম্পানির নানা কর্মকর্তারা, সকলের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। সবচেয়ে বেশি দুশ্চিন্তায় আছেন সিনেব্লাস্টের সিইও রাশেদ জামান। একটু পরপর রুমাল দিয়ে কপালে জমে থাকা ঘাম মুছছেন। সাবকাত থমথমে গলায় বলল, 38%। থমথমে কণ্ঠে বললেও কথাটার ভাগ দিয়ে যেন আগুন ঝরে পড়ল। মিটিং রুমে উপস্থিত সকলেই টের পেল সেই আগুনের তীব্রতা। রাশেদ সাহেব থতমত খেয়ে বলল, আসলে স্যার। সাবকাত তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, এক্সকিউজ দেওয়ার চেষ্টা করবেন না। কখনো দেখেছেন এই কোম্পানির নেট প্রফিট 70%-এর নিচে নামতে? রাশেদ সাহেব কম্পিত স্বরে বলল, না স্যার। সাবকাত অগ্নিকণ্ঠে বলল, এক লাফে তাহলে এতটা নেমে গেল কি করে? এবার আপনাদের হাতে কোম্পানির দায়িত্ব দিয়ে কি ভুল করলাম আমি? রাশেদ সাহেব যেন চুপসে গেলেন। এবার কোম্পানির সব বড় বড় সিদ্ধান্ত তাকে নিতে হয়, অফিস জুড়ে তার আধিপত্যের শেষ নেই। অথচ সাবকাতের সামনে তাকে এভাবে দমে যেতে দেখে অবাক হয়ে গেলেন বেশিরভাগ কর্মকর্তারা। সিনেব্লাস্টের মার্কেটিং বিভাগের প্রধান শাওন কিছুটা সাহস সঞ্চয় করে বলল, স্যার আমি একটা কথা বলতে পারি? সাবকাত তীক্ষ্ণ স্বরে বলল, কি? তার কণ্ঠের তীক্ষ্ণতায় শাওন বেচারাও দমে গেল। একবার ভাবল প্রশ্নটাই করব না, তবে বহু কষ্টে ভরটা কাটিয়ে উঠে বলল, ইদানিং বক্স অফিসে কে ফিল্মসের সিনেমা বেশি চলছে। বড় বড় সেলিব্রিটিরাও তাদের সিনেমা করার জন্য মুখিয়ে থাকে। হল মালিকরা কে ফিল্মসের লোগো দেখলেই সিনেমা নিয়ে নেয়। সাবকাত ভ্রু কুঁচকে বলল, কম্পিটিটর তো থাকবেই, তাদের ভয় আমরা বিজনেস গুটিয়ে ফেলবো। তাও যদি পুরনো কম্পিটিটর হতো। 10 বছর হতে চলল আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করছি। কে ফিল্মস 2 বছরের মধ্যে কি এমন করে ফেললো যে সবাই তাদের সিনেমা কোটি কোটি টাকা কামাচ্ছে? শাওন শুকনো মুখে বলল, কিছুই করেনি স্যার, তাদের কাছে ওই একটা নামই আছে, আরশাদ হক। সে প্রডিউসার বলেই সিনেমাগুলো হিট হচ্ছে। রাগের রীতিমতো গা জ্বলে গেল সাবকাতের। আরশাদ হক এই নামটা শুনলেই যেন তার দোকান দিয়ে বাষ্প বের হয়। একটা গোটা জাতি পাগল এই মানুষটার জন্যে। আরশাদ নাম কোনো কিছুরই সঙ্গে জড়িয়ে থাকলেই হলো, সেই দিক ছুটে যাবে হাজার হাজার মানুষ। আরশাদ কোনো ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হলে সেই ব্র্যান্ডের সেল এক লাফে বেড়ে হবে আকাশচুম্বী। আরশাদ কোনো একটা সিনেমায় অভিনয় করলেই সেই সিনেমা হবে ব্লকবাস্টার। কি পেয়েছে বাঙালি আরশাদের মাঝে? সাবকাতের মনে শুরু থেকেই আরশাদের জন্য একটা ঘৃণাটা ছিল না। একটা সময় সিনেব্লাস্টের সঙ্গে আরশাদের সম্পর্কটা ছিল অটুট। সিনেব্লাস্টের ব্যানারে বহু ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছে আরশাদ। আরশাদের সঙ্গে সিনেব্লাস্টের পথ চলা আয়না সিনেমার মধ্য দিয়ে। সিনেমা ব্যাপক ব্যবসা সফল তো হয়ই, সেই সঙ্গে চারিদিকে প্রশংসায় ভাসতে থাকে আরশাদ। আয়নার মধ্যে দিয়ে আরশাদের খ্যাতি আরও বাড়তে থাকে। দীর্ঘদিন হলে চলছিল সিনেমাটি,
অত্যন্ত গ্রামীণ অঞ্চলেও সাড়া ফেলেছে, সক্ষম হয়েছিল বিদেশি ভিন্ন ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয় আয়না। আরশাদের যেমন লাভ হয়েছিল, লাভটা সাবকাতেরও নেহাতি কম হয়নি। সিনেমার ব্যবসায় যে এতটা লাভজনক এই সিনেমার মাধ্যমেই জানতে পারে না। আগে সিনেব্লাস্টকে ততটা মনোযোগ না দিলেও ধীরে ধীরে সিনেমার ব্যবসায়ে তার আগ্রহ বাড়তে থাকে। তার প্রযোজনা প্রতিষ্ঠানেও সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। শুধুমাত্র একটা সিনেমা দিয়েই সিনেব্লাস্ট মিডিয়া হয়ে যায় দেশের প্রথম সারির প্রযোজনা প্রতিষ্ঠান। আরশাদ এবং সাবকাত প্রায় সমবয়সী হয়, দৃশ্যটা একটা বন্ধুত্ব তৈরি হয় তাদের মাঝে। সাধারণত নায়ক এবং প্রযোজকদের মধ্যে যে গম্ভীর ধরনের একটা সম্পর্ক থাকে, তাদের মাঝে সেটা ছিল না। তাদের আলোচনার মূল বিষয়বস্তুই ছিল সিনেমা। আরশাদ সাবকাতকে পরামর্শ দেয় কী করে ব্যবসার বিস্তৃতি সৃষ্টি করা যায়। এদিকে সাবকাত তাকে পরামর্শ দেয় কোন ধরনের সিনেমায় তার অভিনয় করা উচিত। সিনেব্লাস্ট মিডিয়ার ব্যানারে বছরে অন্তত একটা সিনেমায় আরশাদ অভিনয় করবেই, এটা যেন অলিখিত নিয়ম। আরশাদ এবং সিনেব্লাস্ট এই দুইয়ের সংমিশ্রণ কখনোই খারাপ হতে পারে না। দর্শকেরাও ততদিনে বুঝে ফেলল, সাবকাত চাইতো আরশাদ যেন কেবল তার প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমাতেই অভিনয় করে। আরশাদ সেটা চায়নি। ইন্ডাস্ট্রিতে সকলের সঙ্গেই কাজের অভিজ্ঞতা রাখাটা জরুরি। তাছাড়া সিনেব্লাস্টের পাঠানো গল্পগুলো তার পছন্দ হচ্ছিল না। এই নিয়ে হয়তো ক্ষীণ মনোমালিন্য ভুগছিল সাবকাত। শেষমেশ ঝামেলা বেঁধেই যায় যখন আরশাদ এই যৌথ প্রযোজনার ছবিতে চুক্তিবদ্ধ হয়ে চুক্তি বাতিল করে। স্ক্রিপ্ট না পড়ে রীতিমতো সাবকাতের জোরাজুরিতে বাধ্য হয়ে একদিনের মাথায় ওই সিনেমায় সাইন করেছিল আরশাদ। পরবর্তীতে এই স্ক্রিপ্ট পড়ে জানতে পারে সিনেমার বাংলাদেশকে ভুলভাবে উপস্থাপন করা হবে। পাঠ্য বইয়ের পাতার মতো উদার দেশপ্রেমিক আরশাদ নয়, তবে তার বাদে ভারী একটা দায়িত্ব রয়েছে। কোটি মানুষের বিনোদনের জন্য কাজ করে সে। দেশের বাইরেও মানুষ দেখে তার সিনেমা। সে নিজেই নিজের দেশকে ভুলভাবে উপস্থাপন করে কী করে? আরশাদ স্ক্রিপ্ট পড়ার সঙ্গে সঙ্গে সিনেব্লাস্টের অফিসে গিয়ে চুক্তি বাতিল করে দিয়ে আসে। সিনেমাটা ছিল দুই দেশের যৌথ প্রযোজনার। হঠাৎ সাবকাতের বাইরেও বিদেশি একজন প্রযোজক রয়েছে বাংলাদেশের। সাবকাত তাকে কথা দিয়েছিল বাংলাদেশের একমাত্র সুপারস্টার আরশাদ হক থাকবে এই সিনেমায়। আরশাদ যেহেতু চুক্তি বাতিল করে দিল, সুতরাং সিনেমার প্রযোজনা থেকেও সরে দাঁড়ালো ওই বিদেশি প্রযোজক। রাগে ফেটে পড়ল সাবকাত আলম। এই সিনেমাটা তৈরি হলে দেশের বাইরেও ছড়িয়ে পড়তো সিনেব্লাস্ট মিডিয়ার সুখ্যাতি, সেই সঙ্গে আয়ের খ্যাত হয়ে উঠত ভারী। তার সাজানো পরিকল্পনায় পানি ঢেলে দিল আরশাদ। সেদিন সাবকাত রাশেদকে ফোন করে দাঁতে দাঁত চেপে বলে, কাজটা ভালো করলে না আরশাদ, ভুলে যেও না তোমাকে সুপারস্টার কে বানিয়েছে। এত উপরে উঠেছ আমার সিনেব্লাস্টের কারণেই। এই ঘটনার পরেই সিনেব্লাস্টের সঙ্গে সব ধরনের সম্পর্কের ইতি টানে আরশাদ। আর কখনোই তাকে দেখা যায়নি এই অফিসে প্রোডাকশন হাউজের ব্যানারে কাজ করতে। আরশাদ হক স্বীকার করুক বা নাই করুক, তার এই সাফল্য সিনেব্লাস্টের অবদান অবশ্যই আছে। সাফল্যের চূড়ায় উঠে নিজের শিকড়কেই ভুলে গেছে। সেলিব্রিটিদের স্বভাবটাই এমন। আর যেখানে সে তো সুপারস্টার, অহংকার তো তার থাকবেই। 2 বছর আগে আরশাদ শুরু করে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান কে ফিল্মসের সূচনার পর থেকেই যেন বক্স অফিসে তার আধিপত্য। প্রতিষ্ঠার প্রথম বছরেই দর্শকের মধ্যে আগ্রহ ছড়িয়েছে তারা। দর্শকও একটা সিনেমার সঙ্গে কে ফিল্মসের নাম দেখলেই ছুটে যাচ্ছে হলে। এর কারণ আর কিছুই না, সিনেমার প্রযোজক আরশাদ হক।
আরশাদকে প্রযোজক হিসেবে গণ্য করাও ইচ্ছে নেই সাবকাতের মাঝে। যে মানুষটা ব্যবসা শুরুই করলো মাত্র কয়েকদিন আগে, সে আবার কিসের প্রতিদ্বন্দ্বী? ব্যবসাতেও কোনো কৃতিত্ব নেই আরশাদের। বউকে ব্যবসা পরিচালনার সব দায়িত্ব দিয়ে দিন শেষে সাফল্যের কৃতিত্ব নিয়ে নিজে নিয়ে বেড়াচ্ছে। সাবকাত গম্ভীর গলায় বলল, কে ফিল্মসের ভেতরে কি হচ্ছে না হচ্ছে খোঁজ নাও। রাশেদ সাহেব মৃত ভঙ্গিতে বললেন, কিন্তু স্যার কিভাবে? সাবকাত শীতল গলায় বলল, এটাও আমাকে শিখিয়ে দিতে হবে। সিক্রেট এজেন্ট পাঠাবেন। আর কিভাবে? এই ইন্ডাস্ট্রি একটা সময়ে নিম্নমানের সিনেমার দিকে ঝুঁকে পড়েছিল। সেখান থেকে ইন্ডাস্ট্রিকে পুনরুত্থান করেছে সিনেব্লাস্ট মিডিয়া। যা সাবকাতের তা কেবলই তার সেটার দিকে অন্য কেউ চোখ তুলে তাকানোর সাহস তুললেও তাকে নিঃশেষ করে এসেছে সে। ভবিষ্যতেও ঠিক তাই করবে। আজ কোনো রিপোর্টের শ্যুট ছিল না সাবার, তবুও অফিসে কাজের শেষ নেই। তার শ্যুট করে রাখা দুটো রিপোর্টের রিভিউ করতে হলো। পরের রিপোর্ট তৈরি করার কতগুলো তথ্য খুঁজতে অনেকটা সময় ইন্টারনেট ঘাটাঘাটি করতে হলো। এডিটরের সঙ্গে মিটিংয়ে বসতে হলো। ক্লান্ত ভঙ্গিতে লিফট থেকে নামলো সাবা। ক্লান্তির সাথে সাথে কিছুটা উচ্ছ্বাস কাজ করছে তার মাঝে। বাড়ি ফেরার পথে তরুণকে তুলে নিয়ে যাবে বহুদিন পর। আজ আবারও বসবে তাদের ক্রাইম নাইটের আসর। সাবাদে বেশ বুঝতে পারছে তার চারপাশের মানুষগুলো প্রাণপণ চেষ্টা করছে তাকে আগের সাবায় পরিণত করতে। সাবাও প্রাণপণ চাইছে তাদের চেষ্টাটা যেন সফল হয়। একটু একটু করে সেও ফিরে যেতে চেষ্টা করছে স্বাভাবিক জীবনে। এই যে সাবার মনের ভার খানিকটা হলেও কমে যাওয়া, আবারও স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা। তার কেন জানি মনে হয় এসবের পেছনেই রয়েছে সাবকাতের অবদান। সাবকাত একটু একটু করে তাকে আপন করে নেওয়ার চেষ্টা করছে বলেই হয়তোবা সাবা দমবন্ধকর জীবনটা থেকে বেরিয়ে আসার সাহস করে উঠতে পারছে। গ্যারেজে গাড়ির কাছে এসে পৌঁছে আশেপাশে কোথাও তার বডিগার্ড জামশেদকে দেখতে পেল না। ফোন করতে জামশেদ ব্যস্ত গলায় বলল, ম্যাম আমি অফিসের ক্যান্টিনে আসছিলাম চা খাইতে, এক্ষুনি আসতেছি। সাবা শান্ত ভঙ্গিতে বলল, সমস্যা নেই জামশেদ ভাই, চা শেষ করে ধীরে সুস্থে আসুন। সাবা গাড়িটা ড্রাইভ করে গ্যারেজ থেকে বের করে অফিসের সামনে এনে অপেক্ষা করছে জামশেদের জন্য। আচমকা তার জানালার কাছে টোকা পড়ল। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে জানালার বাইরে সাবা যে মানুষটাকে দেখলো, তাকে দেখে যার পরনায় চমকে ওঠার কথা, সাবাও চমকে উঠল। তবে মনে মনে চমকটা চোখে মুখে প্রকাশ করলো না। এই মানুষটাকে দেখার জন্য একটা সময়ে অস্থির হয়ে থাকতো সাবা। দিনভর অপেক্ষার শেষ তাকে দেখার পরেই শান্তি পেত চোখ দুটো। অথচ আজ এত বছর পর তাকে দেখে কোনো অনুভূতি কাজ করলো না সাবার মাঝে। দোষ সবার অনুভূতিহীনতার নয়, এই মানুষটারই দোষ। সাবার জায়গায় অন্য কোনো মেয়ে হলে গাড়ি স্টার্ট দিয়ে চলে যেত এখান থেকে। সাবা যথেষ্ট ম্যাচিউরড একটা মেয়ে বলেই হয়তো স্বাভাবিক রইল। গাড়ির কাজ নামিয়ে দিয়ে বলল, আরে ফাহিম, দেশে কবে ফিরলে তুমি? ফাহিম হেসে বলল, এই তো কিছুক্ষণ আগে। সাবা অবাক গলায় বলল, কিছুক্ষণ আগে? হ্যাঁ, এয়ারপোর্টে নেমেই সোজা তোমার অফিসের সামনে চলে এলাম। কেন? ফাহিম কিছু না ভেবেই বলল, জানি না, কোনো প্ল্যান ছিল না, হঠাৎই তোমাকে দেখতে ইচ্ছা হলো। মনে মনে বিরক্ত না হয়ে পারল না সাবা। ফাহিমের কি ধারণা সাবা এখনো সেই 20 বছর বয়সী মেয়েটি আছে? এ ধরনের কথা শুনলেই মোমবাতির মতো গলে পড়বে সে। বহু কষ্টে বিরক্তটা চেপে রেখে সাবা স্বাভাবিকভাবে বলল, ও আচ্ছা, এটা আমার অফিস, জানলে কিভাবে? ফাহিম আত্মবিশ্বাসী সুরে বলল, না জানার কি আছে,
তোমার রিপোর্ট আমি প্রায় দেখি অনলাইনে। সাবা চুপ করে রইল। এত বছর পর ফাহিমের সাথে দেখা হওয়ার কোনোভাবেই দাগ কাটতে পারছে না তার মনে। ফাহিম শুকনো গলায় বলল, তোমার ভাইয়ার কথা শুনেছি। আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। নিমিষেই ফ্যাকাশে হয়ে গেল সাবার চোখ মুখ। নিঃশ্বাসে বন্ধ হয়ে গেল কয়েক মুহূর্তের জন্য। ভাইয়ার নিষ্প্রাণ মুখটা দু চোখের সামনে ভেসে ওঠার আগেই নিজেকে সামলে নিল সাবা। সাবকাতের সেই কথাটা মনে পড়ে গেল। তোমাকে আরো স্ট্রং হতে হবে সাবা। এরকম পরিস্থিতি জীবনে আরো বহুবার আসবে। প্রত্যেকবার তোমাকে সামলানোর জন্য আমি পাশে থাকবো না। সাবকাতের কথাটা মনে করেই ভেঙে পড়ল না সাবা। আত্মসংবরণ করে বলল, ইটস ওকে। ফাহিম কয়েক মুহূর্তে চুপ করে থেকে বলল, তোমার কি একটু সময় হবে সাবা? চলো কোথাও গিয়ে কফি খাই। সাবা কি বলবে ভেবে না পেয়ে বলল, আজ আমার তাড়া আছে ফাহিম। আমি তো জানতাম না তুমি আসবে। আর তাছাড়া বাকি কথাটা সে বলে ওঠার আগেই ফাহিম বলল, জানলেও সময় রাখতে না। সাবা সোজা সাপটা বলে দিল, না, আমার ব্যাপারে সব খবরই যখন রাখো তখন নিশ্চয়ই এটাও জানো আমি ম্যারিড। ফাহিম ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি। সাবা নির্বিকার ভঙ্গিতে বলল, তোমার সাথে কোথাও বসে কফি খাওয়া এখন আর আমাকে মানায় না। ফাহিম আক্ষেপ জড়িত কণ্ঠে বলল, এখনো রাগ করে আছো আমার উপরে? সাবা সহজ গলায় বলল, না ফাহিম, মানুষ তার উপরেই রাগ করে যাকে সে আমলে নেয়। এতক্ষণে জামশেদ নেমে এসেছে নিচে। সে গাড়ির ব্যাক সিটে উঠে বসতেই সাবা গাড়ি স্টার্ট দিয়ে বলল, লম্বা ফ্লাইট নিয়ে এসছে, বাসায় গিয়ে রেস্ট নাও, আমি আসি। তুই ওই বদটার সাথে কথা বলতে গেলি কেন? তীক্ষ্ণ স্বরে বলল অরুণ। ফাহিম ছেলেটার সঙ্গে সাবার পরিচয় ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টারে। সাবা সাংবাদিকতার ছাত্রী আর ফাহিম রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। সাবার ছোটবেলা কেটেছে চিটাগংয়ে। সেখানকার স্কুল এবং কলেজেই দীর্ঘ সময়ে একসঙ্গে পড়ে এসেছে সাবা আর অরুণ। এইচএসসি দিয়ে সাবা ঢাকায় চলে আসার পর দুজনের আবাস যেমন বদলে গেছে তেমনি বদলেছে শিক্ষা প্রতিষ্ঠান। তবুও যোগাযোগ ফুরিয়ে যায়নি বিন্দুমাত্র। রোজই দু একবার কথা হতো ফোনে। মাঝে মধ্যে সাবা চিটাগংয়ে চলে যেতে কয়েকটা দিন অরুণের বাড়ি থাকবে বলে। অরুণও ঢাকায় এসে পড়তো সুযোগ পেলেই। তেমনি একবার সাবা তাকে পরিচয় করিয়ে দেয় ফাহিমের সঙ্গে। প্রথম সাক্ষাতে ভ্রু কুঁচকে অরুণ তাকিয়ে থাকে ছেলেটার দিকে। কেমন হ্যাংলা পাতলা, নিজেকে অতিরিক্ত স্মার্ট মনে করা একটা বেকুব ছেলে। এমন একটা ছেলের সাথে সাবা প্রেম করেছে কোন দুঃখে? অরুণ সাবার মনটাকে আহত করতে চায়নি কোনো কালে। মেয়ে তখন প্রেমে অন্ধ। ফাহিমের সম্বন্ধে একটা বাজে কথা বলার অর্থ সাবাকে কষ্ট দেওয়া। অরুণ চুপ করেই রইল। ফাহিমের প্রতি তার সকল রাগ উপচে পড়ল। সম্পর্কটা ভেঙে যাওয়ার পর সাবা আত্মপক্ষ সমর্থন করে বলল, তো কি করতাম? অরুণ কঠিন গলায় বলল, এড়িয়ে চলে আসতি। সাবা শান্ত ভঙ্গিতে বলল, আমি কি ছোট বাচ্চা অরুণ? তাছাড়া ফাহিমের সাথে তো আমার মারামারি কাটাকাটি হয়নি যে এড়িয়ে চলে আসব। সাবা কথাগুলো যতটা শান্ত ভঙ্গিতে বলল ঠিক ততটাই অশান্ত ভঙ্গিতে অরুণ বলল, তুই খুব ভালো করেই জানিস এই ছেলেকে শুরু থেকেই আমি দেখতে পারি না। আমি অকারণে কাউকে অপছন্দ করি না। প্রমাণ তো নিজের হাতেই পেয়েছিস। মনে মনে ছোট্ট দীর্ঘশ্বাস ফেলল সাবা। একটা মানুষ জীবনে কত শত ভুলই না করে। কোনো ভুল তার মধ্যে আক্ষেপ থাকে, কোন ভুল করে থাকে না। এই ভুলটা নিয়ে সাবার মাঝে আক্ষেপের শেষ নেই। মানুষের জীবন যদি কোনো ড্রয়িং খাতা হতো আর এক একটা ঘটনা যদি পেন্সিলে আঁকা এক একটা ছবি হতো, সাবা ইরেজার দিয়ে সবার আগে ফাহিমের সঙ্গে নিজের ছবিটা মুছে ফেলতো। সাবা তাচ্ছিল্যের স্বরে বলল, বাদ দে তো অরুণ। ফাহিম আমার জীবনে একটা ভুল ছাড়া আর কিছুই না। তখন বয়স কম ছিল।
ওর মিষ্টি মিষ্টি কথায় গলে পড়েছিলাম। অরুণ হঠাৎ সতর্ক হয়ে বলল, আচ্ছা সাবা, ভালোবাসিস ফাহিমকে কখনো? অরুণ ভেবেছিল কথাটা শুনে খানিকক্ষণ চুপ করে থাকবে সাবা, মনে মনে গবেষণা চালাতে ব্যস্ত হয়ে যাবে এই প্রশ্ন নিয়ে। তবে সেসবের কিছুই হলো না। সাবা তড়িৎ গতিতে উত্তর দিল, তখন মনে হতো প্রচণ্ড ভালোবাসি একটা মানুষের পক্ষে আরেকটা মানুষকে এতটা ভালোবাসা অসম্ভব, কিন্তু এখন বুঝতে পারি ওগুলো শুধুই আমার অল্প বয়সের আবেগ। প্রেমে পড়েছিলাম, অস্বীকার করছি না, কিন্তু ওর প্রতি যে অনুভূতিটা কাজ করত সেটা ভালোবাসা নয়। ভালোবাসা অন্য জিনিস। মানুষ কি এক জীবনে একাধিক মানুষকে ভালোবাসতে পারে? পারে হয়তো, তবে সবার সে সাধ্য নেই। তার মতে জীবনে একটা মাত্র মানুষকেই ভালোবাসা যায়, সেই মানুষটার যেই হোক, ফাহিম নয়। ভালো যদি বেশিই থাকতো, তবে আজ এতগুলো বছর পর ফাহিমকে দেখে তার মধ্যে কোনো প্রকার অনুভূতি কাজ করতো না কেন? পথে ঘাটে কর্মক্ষেত্রে কোনো ছেলেকে দেখলে মনে যেমন নির্লিপ্ততা কাজ করে, ফাহিমকে দেখার পরেও তা বজায় থাকলো কেন? অরুণ হঠাৎ অন্যরকম গলায় বলল, তাই নাকি? তা ভালোবাসা যে অন্য জিনিস, বুঝলি কি করে? সাবা চমকে উঠে তাকালো অরুণের দিকে। আসলেই তো, সে তো আর কাউকে ভালোবাসেনি, তাহলে সে কি করে বুঝলো এই জিনিসটার গভীরতা কতখানি? অরুণ আবারও হাসি হাসি মুখে বলল, না মানে, এটা বোঝার জন্যে তো কাউকে না কাউকে ভালোবাসা প্রয়োজন। তা তুই বুঝি ভালোবেসে ফেলেছিস শাফকাত ভাইয়াকে? সাবা আবারও চমকে উঠে বলল, আরে ধুর, তেমন কিছুই না, কথার কথা বললাম আর কি। অরুণ সাবাকে আরেকটু চমকে দিতেই হয়তো বলল, বুঝি বুঝি। সাবা কম্পিত স্বরে বলল, কি বুঝিস? এই যে শাফকাত ভাইয়ার নাম শুনেই লজ্জা পাচ্ছিস, কি ভেবেছিস এর কারণ আমি বুঝি না? নিজেকে সাবা দেখতে পাচ্ছে না ঠিকই, তবে সে নিশ্চিত হলো এই মানুষটার নাম কর্ণকুহরে পৌঁছাতেই তার গাল দুটোয় রক্তিম আভা ছড়িয়ে পড়েছে। কি অদ্ভুত, ওই গম্ভীর কঠোর ছেলেটা এত এলোমেলো করে দিচ্ছে কেন সাবাকে? সাবা লজ্জাটা ঢাকবার বৃথা চেষ্টা করে বলল, কোথায় লজ্জা পাচ্ছি? লজ্জা না পেলে তোর গাল দুটো লাল হয়ে গেল কেন? সাবার কোনো উত্তর খুঁজে পেল না, না পেয়ে বলল, আমার গাল এমনিতেই লাল। সাবার এমন নাজেহাল অবস্থা দেখে অট্ট হাসিতে ফেটে পড়ল অরুণ। সাবাও হাসল, তবে তার মনটা আচ্ছন্ন হয়ে গেল শাফকাতের চিন্তায়। ইদানিং তার মুখটা চোখের সামনে ভেসে উঠলে আর কোনো রাগ কাজ করে না তার মাঝে, উল্টো একটা প্রশান্তির হাওয়া বয়ে যায় গা বেয়ে, যে হাওয়ার সংস্পর্শে এসে সাবার মনে হয় এতেই গা ভাসিয়ে থাকতে চায় সে আজীবন। সাবা হঠাৎ কি যেন মনে করে বলল, তুই ঠিকই বলেছিলি অরুণ, আমি না ওনাকে বোঝার চেষ্টাই করিনি। সেই বিয়ের পর থেকে শুধু রাগই দেখিয়ে যাচ্ছে। বাইরে থেকে যতই কঠোর হোক না কেন, ভেতরে ভেতরে একদমই অন্যরকম উনি। অরুণ আবারও সাবার লজ্জারাঙা মুখটা দেখার উদ্দেশ্যে বলল, বাবা উনি। সাবা হাসি মুখে কিন্তু ভ্রু কুঁচকে বলল, বা যা, তোর সাথে কথাই বলবো না। অরুণ হেসে ফেলে বলল, আচ্ছা সরি, বল না। কেন? মনে হলো ভাইয়া অন্যরকম। কাল উনি আমাকে একটা পার্টিতে নিয়ে গিয়েছিল বুঝলি। কিসের পার্টি? আরে বাবা, ওনার হোটেলে তো একটা না একটা পার্টি লেগেই থাকে। তুই গল্পটা শোন। বল, ওখানে এক গেস্ট কথায় কথায় আমাকে ভাইয়ার কথা জিজ্ঞেস করে বসে। ভাইয়ার কথাটা বলতে বলতেই সাবার গলা কেঁপে ওঠে, নিঃশ্বাস আটকে আসে, তবুও নিজেকে সামলায় সে। মনে পড়ে যায় আজ সকালে শাফকাতের বলা ওই কথাটা, তাকে এভাবে ভেঙে পড়লে দেখে সব থেকে কষ্ট তো তার ভাইয়াই পাবে। এই প্রথম ভাইয়ার প্রসঙ্গ তুলে
ভেঙে না পড়ে নিজেকে শক্ত হতে সামলে সাবা বলল। সাথে সাথে আবার প্যানিক অ্যাটাক শুরু হয়। উনি বুঝতে পারলেন আমার অসুবিধা হচ্ছে। 1 সেকেন্ডও দেরি না করে আমাকে নিয়ে হোটেল থেকে বেরিয়ে গেলেন। আমি কিন্তু তাকে কখনো বলিনি যে প্যানিক অ্যাটাক হলে খোলা হাওয়ার শ্বাস নিলে আমার ভালো লাগে। তাও কিভাবে যেন বুঝে গেলেন। গাড়িতে উঠিয়ে জানালাগুলো খুলে দিয়ে অনেকক্ষণ হাওয়েতে গাড়ি চালালেন। শাবকাতের কথা বলতে বলতে কোথায় যেন হারিয়ে গেল সাবা। চোখের সামনে অনবরত ভেসে উঠতে শুরু করলো গত রাতের দৃশ্য। প্যাসেঞ্জারের সিটে বসে একটু পর পর সাবা আট চোখে দেখছিল ছেলেটাকে। উদ্বেগে উৎকণ্ঠায় তার খোঁচা খোঁচা দাড়িগুলো খাড়া হয়েছিল। ড্রাইভ করতে করতে হঠাৎ যখন কতগুলো চুল এসে পড়ছিল তার কপালের ওপর, এক হাতে সেই চুলগুলো সরাচ্ছিস ছিল শাবকাত। সাবার মনে হলো সেই দৃশ্য কম করে হলেও সহস্রবার দেখতে পারবে সে। সাবা আবারও অন্যমনস্ক সুরে বলল। যেই আমি শান্ত হলাম, উনি বললেন আমাকে আরো স্ট্রং হতে হবে। সব সময় আমাকে সামলানোর চেষ্টায় উনি পাশে থাকবেন না। এই একই কথা কত মানুষের মুখে শুনেছি, কিন্তু ওনার কণ্ঠে কি জানি ছিল। আমার মনে হলো উনি আমাকে স্ট্রং হতে হবে। আজ সকালেও কত সুন্দর করে বোঝালেন। তুই বিশ্বাস করবি না অরুণ, আমাকে অফিসে ড্রপ করে দেওয়ার পর সরিও বলেছে। বিয়ের পর পর অমন কন্ট্রোলিং বিহেভ করার জন্যে। সবার চোখে মুখে প্রসন্ন হাসি ফুটে উঠেছে, যে হাসি কেবল এই মানুষটার চিন্তায় ডুবে থাকার ফল। অরুণ গালে হাত দিয়ে বলল, সাবা আমির, তুমি তো গেছো। সাবা হেসে ফেলে হঠাৎ কে যেন মনে করে সতর্ক কণ্ঠে বলল, কাল রাতে আরও একটা ঘটনা ঘটেছে জানিস? অরুণ আগ্রহ নিয়ে বলল, কি? সাবা ঠোঁটে হাসিটা বজায় রেখেই বলল, উনি আমাকে নিয়ে যখন বাড়ি ফিরছিলেন আমি এতটাই টায়ার্ড ছিলাম যে গাড়িতেই ঘুমিয়ে পড়ি। বাড়ির সামনে এসে গাড়ি থামিয়ে উনি কতক্ষণ রাখলেন আমাকে। আমার ঘুমও ভাঙল না, কিন্তু এতটাই আলসেমি লাগছিল যে ভাবলাম আর একটু ডাকুক তারপর উঠব। তারপর সাবা ততক্ষণ ইতস্তত করে বলল, উনি আমাকে আর ডাকল নই না। সোজা কোলে তুলে ঘরের ভেতরে নিয়ে গেলেন। অরুণ চমকে উঠে বলল, বলিস কি? সাবা লজ্জামাখা কণ্ঠে বলল, আমি এদিকে ঘুমের ভান করে পড়ে আছি, উনি কোলে নিয়েই আমাকে আমার ঘরে নিয়ে আসলেন। অরুণ বিরক্ত গলায় বলল, ধুর, আমি তো ভাবলাম নিজের ঘরে নিয়ে গেল। সাবা চমকে উঠে বলল, নিজের ঘরে নিয়ে যাবে কেন? একটা পুরুষ কেন একটা মেয়েকে নিজের ঘরে নিয়ে যায়? সাবা আবারও লজ্জা পেয়ে বলল, উফ অরুণ, অসভ্যের মতো কথা বলবি না তো। অরুণ তীক্ষ্ণ গলায় বলল, মোটেও অসভ্যের মতো কথা বলছি না, উচিত কথাটাই বললাম। পরে কি হলো বল? সাবা হাসি হাসি মুখে বলল, উনি আমাকে বিছানায় শুইয়ে দিলেন। আমি তো ভাবলাম এখনই চলে যাবে, কিন্তু গেল না। আমার পাশে বসে কতক্ষণ তাকিয়ে রইল আমার মুখের দিকে। তারপর অরুণ চোখ বড় বড় করে বলল, তারপর কি? সাবা কিভাবে বলবে ভেবে না পেয়ে কতক্ষণ ইতস্তত করলো, অবশেষে বলেই ফেলল, আমার কপালে কিস করলেন। তারপর আবার অবশেষে 2 গালে গুনে গুনে 8 বার। অরুণ এতটাই চমকে গেল যে চমকে তার মুখ থ হয়ে গেছে। এদিকে সে কথা মনে করে সাবার ভেতরে যেন চলছে কালবৈশাখীর তুফান। ছেলেটা হয়তো ভেবেছিল সাবা গভীর ঘুমে আচ্ছন্ন, জেগে থাকতে তো ভালো করে তাকিয়েই দেখে না। অমন অসভ্য আদর তো দূরের কথা। অরুণ বিস্মিত গলায় বলল, আর তুই কি করলি? সাবা সঙ্গে সঙ্গে বলল, আমি আর কি করব, ঘুমের ভান করে পড়ে রইলাম। অরুণ ধমকের সুরে বলল, ধুর গাধা, তুই উঠে দুটো কিস করে দিতি। সাবা আরেক দফা লজ্জায় লাল হয়ে বলল, পাগল হয়ে গেছিস অরুণ,
আমি জীবনের এমন অসভ্যের মতো কাজ করতে পারবো না। অরুণ জোর গলায় বলল, পারবি। সাবকাত ভাইয়াই একদিন তোকে দুনিয়ার সব থেকে বড় অসভ্য হতে বাধ্য করবে। থামবি তুই। অরুণ অন্যমনস্ক হয়ে দেখল সাবাকে। এ যেন সেই আগের সাবা, আহনাফের মৃত্যুর আগে ঠিক এমনই প্রাণচাঞ্চল্য আর একরাশ উজ্জ্বলতায় ভরপুর ছিল মেয়েটা। এতদিন বাদে আজ আবারও তা ফিরে এসেছে তার মাঝে, সাবার মাঝে। একটু হলেও আগের ছিল উচ্ছ্বাস ফিরিয়ে এনেছে যে মানুষটা। সে নির্ঘাত একটু একটু করে জায়গা দখল করতে শুরু করেছে তার মনেও। অরুণ হঠাৎ থতমত গলায় বলল, সাবা, তোরা দুজন এভাবে আলাদা ঘরে থাকার ঢংটা আর কতদিন চালিয়ে যাবি? ঢংয়ের কি হলো? একটা পুরুষ মানুষের সাথে এক ঘরে থাকতে আমার প্রচণ্ড অস্বস্তি লাগবে। কিন্তু সাবকাত ভাইয়া তো আর যেমন তেমন পুরুষ মানুষ নয়, তোর হাজবেন্ড, যার কথা ভাবলে এখন তুই লজ্জা টজ্জাও পাস। সাবার মুখে হাসি ফুটল ঠিকই, তবে মন মস্তিষ্ক আচ্ছন্ন হলো গভীর এক চিন্তায়। আসলেই তো এভাবে আলাদা ঘরে থেকে নিজেদের মধ্যকার সমস্যাগুলো কি করে মেটাবে তারা? অরুণ বলল, দুজনের আলাদা ঘরে থাকার ব্যাপারটা তো তুই শুরু করেছিলি, তাই না? হ্যাঁ, আমি এ বাড়িতে এসেই বলে দেই ওনার সাথে এক ঘরে থাকতে পারবো না। অরুণ বিজ্ঞ গলায় বলল, তাহলে এটা তোকেই শেষ করতে হবে। এই দূরত্বের কারণেই তোদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং এতটা বেশি। সাবা চিন্তিত ভঙ্গিতে বলল, তোর তাই মনে হয়? এখন যেহেতু মিসআন্ডারস্ট্যান্ডিং একটু একটু করে দূর হতে শুরু করেছে, আমার মনে হয় তোর ভাইয়ার ঘরে গিয়ে থাকা উচিত। একে অপরকে আরো ভালো করে জানতে পারবি। সাবা শঙ্কিত গলায় বলল, কিন্তু নিজ থেকে ওনার ঘরে গিয়ে থাকার কথা বলি কি করে? অরুণ দুশ্চিন্তাগ্রস্ত গলায় বলল, তাও ঠিক। কিছুক্ষণ ভাবনা চিন্তায় ডুবে রইল দুজনে। আচমকা অরুণ উজ্জ্বল গলায় বলল, এক কাজ কর, মাঝরাতে হুট করে ভাইয়ার ঘরের দরজায় টোকা দিয়ে বল, একা একা ঘুমাতে তোর ভয় লাগছে, ওনার ঘরে ঘুমাবি। অরুণের এমন বুদ্ধি শুনে সাবা খিলখিল করে হেসে উঠল। অরুণ ভ্রু কুঁচকে বলল, হাসছিস কেন? সাবা হাসি মুখেই বলল, উনি আমাকে ভালো করেই চেনেন। উনি জানেন এরকম আহ্লাদি মেয়ে আমি না। আবারও ভাবনাও ডুবে গেল অরুণ। উফ, তার বান্ধবীটা কি একটু আহ্লাদি হলে কি এমন ক্ষতি হতো? কিছুক্ষণ ভেবে অরুণ বলল, তোদের মধ্যে সম্পর্কটা এখন তো একটু স্বাভাবিক, তাই না? হ্যাঁ। আজ রাতে ভাইয়ার দরজায় টোকা দিয়ে বলবি, ঘুম আসছিল না তাই গল্প করতে এসেছিস। গল্প করতে করতে ওখানেই ঘুমিয়ে পড়বি। ঘুম না এলেও ঘুমের ভান করে পড়ে থাকবি। সেই অভ্যাস তো ভালোই আছে। এরপর থেকে প্রত্যেক দিনই তার ঘরে গল্প করতে গিয়ে ঘুমিয়ে পড়বি। একটা সময় দেখবি ভাইয়ার ঘর আর তোর ঘর বদলে আলাদা কিছুই নেই। অরুণের এই বুদ্ধিটা পছন্দ হলো সাবারও। নিজের কাছে নিজেকে কেমন অচেনা লাগছে আজ। বিয়ের পর থেকে যে মানুষটা সে এড়িয়ে চলেছে, আজ তার ওই কাছাকাছি যাওয়ার জন্যে অজুহাত খুঁজে বেড়াচ্ছে। ইতিমধ্যে শ্যামা এসে ঢুকলো ঘরে। এতক্ষণ তার ঘরে বসে আড্ডা দিচ্ছিল সাবার অরুণ। শ্যামার হাতে তার ল্যাপটপটা বিছানার উপর রেখে বাতিগুলো নিভিয়ে দিয়ে লালাব একটা ডিম লাইট ধরালো। সাবা বলল, এই ভুতুরে লাইটিং এর কি দরকার শ্যামা? শ্যামা উৎপন্ন গলায় বলল, কারণ আজ একটা ভুতুরে গল্পই শোনাবো ভাবি। অরুণ প্রতিবাদের সুরে বলল, ক্রাইম নাইটে ভূতের গল্প শুনতে শুরু করলে কবে থেকে শ্যামা? ভূত ট্রুতে আমার এমনিতেও ভয় লাগে না। ট্রু ক্রাইম শোনালে আছি, না হলে আমি ঘুমালাম। শ্যামা আহত গলায় বলল, আহা অরুণদি, আমি কি একবারও বলেছি
আজকের গল্পটা ভ্রু ক্রাইম স্টোরি না, ট্রু ক্রাইমই কিন্তু ভুতুড়ে। শাবা কৌতূহলী গলায় বলল, সেটা কি রকম? শামা আগ্রহ নিয়ে বলল, একটা মহিলা মরে যাওয়ার পর ভূত হয়ে এসে নিজেই নিজের খুনের কেস সলভ করে। অরুণ ভ্রু কুঁচকে বলল, এটা সত্যি ঘটনা? অবশ্যই সত্যি ঘটনা। শাবা এবং অরুণ একরাশ কৌতূহল আর আগ্রহ নিয়ে তাকালো শামার দিকে। আজ বোধ হয় জমে উঠবে ক্রাইম নাইটের আসর। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।